আর এই মুহূর্তে রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ খবর এবং যে খবর কলকাতা টিভিতে আমরা ব্রেক করছি, 2019 সালে কলকাতা হাইকোর্ট ডিজিপি রাজীব কুমারকে দিয়েছিল আগাম জামিন, আর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যায় সিবিআই। দীর্ঘ 6 বছর পর অবশেষে শুরু হচ্ছে সেই মামলার শুনানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর, রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, সোমবার অর্থাৎ আগামীকালই প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে শুনানি হবে এবং যে সমস্ত মামলার শুনানি রয়েছে আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চে, সেই সমস্ত মামলার শুনানির প্রথম তালিকায় মামলা, সুপ্রিম কোর্টের তালিকায় 1 নম্বরে রয়েছে এই মামলা। রাজীব কুমারের আগাম জামিন বাতিলের আবেদনই হবে এজলাসের প্রথম মামলা। অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলা, অর্থাৎ যে সমস্ত মামলার শুনানি রয়েছে সেখানে সেই তালিকায় 1 নম্বরে রয়েছে। 2019-এই কলকাতা হাইকোর্ট ডিজিপি রাজীব কুমারকে জামিন দিয়েছিল, আগাম জামিন দিয়েছিল। দীর্ঘ 6 বছর পর শীর্ষ আদালতে উঠছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের করা মামলা। দীর্ঘ 6 বছর পর অবশেষে সেই মামলার শুনানি শুরু হচ্ছে বলে জানা যাচ্ছে এবং আগামীকালই সেই মামলার শুনানি হচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চে, এমনটাই জানা গিয়েছে। সিবিআই আগেই শীর্ষ আদালতে রাজীব কুমারের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেছিল, আর সেই মামলার শুনানি হচ্ছে আগামীকাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, আগামীকাল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে এবং যে সমস্ত মামলার শুনানি রয়েছে সেই সমস্ত মামলার শুনানির প্রথমেই রয়েছে এই মামলার শুনানি। সারদা মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে রাজীবকে তলব করেছিল সিবিআই। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে, অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। এই যে মামলা, অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ভার্সেস সিবিআই এবং মামলার যে সমস্ত তালিকা রয়েছে, প্রথম এই মামলার শুনানি হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ আগামীকাল? দেখো, রাজ্যের ডিজি রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি কিন্তু কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে একদম শুরুতেই রয়েছে। মূলত রাজীব কুমারের যে আগাম জামিন কলকাতা হাইকোর্ট মঞ্জুর করেছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। দীর্ঘ 6 বছর পর, অর্থাৎ 2019-এর পর 2025-এ সেই রাজীব কুমারের জামিনের আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে না খারিজ করবে সুপ্রিম কোর্ট, তা কিন্তু নির্ভর করছে আগামীকাল প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানির পর। মূলত রাজ্যে যখন সারদার ঘটনা ঘটেছিল, সারদা চিটফান্ডের যখন প্রথম তদন্ত শুরু হয়, সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সিট গঠন করা হয়েছিল। এই সিটের অন্যতম সদস্য ছিলেন তৎকালীন বিধাননগর পুরসভার পুলিশ কমিশনার এই রাজীব কুমার। 2014 সালে সুপ্রিম কোর্ট এই মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআই কে দেয়। তদন্তে নেমে সিবিআই অভিযোগ করে যে রাজীব কুমার কোনোভাবেই সহযোগিতা করছেন না এবং গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য ইচ্ছাকৃতভাবে তিনি বিকৃত করেছেন এবং প্রমাণ নষ্ট করেছেন। কিন্তু রাজীব কুমার আদালতে জানিয়েছিলেন যে তিনি সিবিআই কে পূর্ণ সহযোগিতা করছেন। মেঘালয় এবং শিলংয়ে টানা 5 দিন ধরে 40 ঘন্টা ধরে তাকে তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে। কলকাতাতেও সিবিআই দপ্তরে তিনি হাজিরা দিয়েছিলেন। প্রাক্তন পুলিশ কমিশনারকে হেফাজতে নেওয়ার জন্য যখন পদক্ষেপ শুরু করে সিবিআই, তখনই রাজীব কুমার 2019 সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্ট তাকে প্রথমে রক্ষা কবচ দেন, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না। 2019 সালের মে মাসে সেই রক্ষা কবচ প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে রাজীব কুমার চাইলে তিনি আগাম জামিনের আবেদন জানাতে পারেন। সুপ্রিম কোর্টের সেই রায়ের প্রেক্ষিতেই রাজীব কুমার কলকাতা হাইকোর্টের আগাম জামিনের আবেদন জানান। তৎকালীন বিচারপতি শহীদুল্লাহ মুন্সি ও বিচারপতি সুভাষিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করেন, কিন্তু বিচারপতিরা শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছিলেন। সেই মঞ্জুরের তার আগে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল মামলাকারীকে বহুবার জেরা করা হয়েছে, তার বিরুদ্ধে নতুন কোনো তথ্য বা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি।
তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে হাইকোর্ট মনে করছে না। তবে তাকে সিবিআই এর তদন্তে সহযোগিতা করতে হবে। 48 ঘন্টা আগে তাকে সিবিআই কে তাকে নোটিশ দিতে হবে এবং তার প্রেক্ষিতে তিনি হাজিরা দেবেন, এবং এই সমস্ত শর্ত যদি তিনি লঙ্ঘন করেন তবে সিবিআই তার আগাম জামিনের আবেদন বাতিলের জন্য আবেদন জানাতে পারবে। সেই সময় 2019 সালে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সুপ্রিম কোর্টে যায়। তারপরে তাকে রাজীব কুমারকে নোটিশ জারি নির্দেশ জারি হয়েছিল সুপ্রিম কোর্টে। পরপর দুবার এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে, কিন্তু মামলাটি অ্যাডজয়েন্ট অর্থাৎ মুলতুবি থাকে। দীর্ঘ 6 বছর পর আগামীকাল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। আগামীকাল শুনানির পর সুপ্রিম কোর্টের রায়ের উপরেই নির্ভর করবে সারদা কাণ্ডে সিবিআই এর যে তদন্ত চলছে তাতে রাজীব কুমারের পাওয়া আগাম জামিনের আবেদন বহাল থাকবে না খারিজ হবে। একদমই পীযুষ দা, তুমি সঙ্গে থাকো, এই বিষয়ে আমরা আলোচনা করছি এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো নিউজ রুম থেকে। এই বিষয়ে আমরা জানবো, রিয়াও রয়েছে নিউজ রুম থেকে আমাদের অপর প্রতিনিধি। তবে যে বিষয়ে আমরা নজর রেখেছি, দীর্ঘ 6 বছর পর অবশেষে শুরু হচ্ছে সেই মামলার শুনানি। আগামীকালই প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি হচ্ছে এবং যে সমস্ত মামলা আগামীকালের শুনানিতে রয়েছে সেখানে প্রথমে এই মামলা শোনা হবে বলে জানা যাচ্ছে। এবং রাজ্য সরকারের গঠিত যে বিশেষ তদন্তকারী দল সিট সারদা চিটফান্ড মামলায় প্রথম তদন্ত শুরু করে এবং সেই দলেরই সদস্য ছিলেন রাজীব কুমার। সুপ্রিম কোর্ট সেই মামলার তদন্তভার 2014 সালে পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআইকে দিয়েছিল। জানবো আরো বিস্তারিত এই বিষয়ে। রিয়া মাঝি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি নিউজ রুম থেকে। রিয়া, আমরা দেখেছিলাম যে অভিযোগ উঠেছিল এর আগে যে বিভিন্ন সময় এই যে সিটের তদন্তকারী দলের সদস্য ছিলেন তিনি সারদা চিটফান্ড মামলায় তথ্য বিকৃতি সহ বিভিন্ন নথির নিয়েও বিকৃত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এবং তারপর দীর্ঘ জলঘোলা গিয়েছে। এবার আগামীকালের যে দিন, সে দিনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য পুলিশের ডিজি ভার্সেস সিবিআই। একদমই আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজীব কুমার যিনি এই মুহূর্তে ডিজি রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের, সেই ডিজিরই কিন্তু এবার যে আগামীকাল সুপ্রিম কোর্টে তারই কিন্তু মামলা, এবং একদম প্রথম মামলাই হচ্ছে রাজীব কুমার ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সিবিআই, তা বলাই চলে। কারণ আমরা জানি যে এই যে মামলা সেটা কিন্তু অত্যন্ত জলঘোলা হয়েছিল যখন আমরা দেখেছিলাম যে 34 পার্ক স্ট্রিটে দীর্ঘক্ষণ সিবিআই তারা জিজ্ঞাসাবাদের জন্য তারা সকাল থেকে হন্যে হয়ে সেখানে থাকে, এবং তারপর রাতে যখন এই 34 পার্ক স্ট্রিটে হানা দেয় সিবিআই আধিকারিকরা, সেই সময় কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে টেনে হিচড়ে বার করে দেওয়া হয়। সেই চিত্র দেখেছিলাম আমরা, এবং তারপরেই কিন্তু সিবিআই এর এই তাদেরকে যে কলকাতা পুলিশের আধিকারিকরা তাদেরকে টেনে হিচড়ে বার করে দেয় এবং তারপরে কোর্টের দ্বারস্থ হয়। এই গোটা বিষয়টা নিয়ে তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ধর্নায় বসেছিলেন এই রাজীব কুমারের জন্য, যেখানে ধর্মতলার মোড়ে সেই ধর্না চলেছিল বেশ কয়েকদিন ধরে, যেখানে রাজীব কুমারকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসেছিলেন। এবং সব মিলিয়ে কিন্তু বলা চলে যে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে গিয়েছিল রাজীব কুমারের এই চিটফান্ড মামলায়। এবং মনে করিয়ে দেব যে রাজীব কুমারের যে চিটফান্ড মামলা, যেই সময় তিনি বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন, সেই সময় এই সিট গঠিত হয় এবং রাজ্যের তরফ থেকে কিন্তু সেই সিট গঠন করা হয়, যার সদস্য ছিল রাজীব কুমার। এবং সেখানে যখন এই তদন্ত চলে, তাদের যখন এই তদন্ত চলে, সেই সময় কিন্তু যেটা দেখা যায় যে 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে চলে যায় সিবিআই এর কাছে। এবং যেই মুহূর্তে সিবিআই এর কাছে এই তদন্তভার যায়, সেই মুহূর্তে কিন্তু সিবিআই আধিকারিকরা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং রীতিমতো রাজীব কুমারের পিছনে পড়ে যায় সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং তারপরের চিত্রই দেখা যায় যে পার্ক স্ট্রিটে, যেখানে সিবিআই যখন 34 পার্ক স্ট্রিটে ঢোকার চেষ্টা করে, সেই সময় রীতিমতো টেনে হিচড়ে সিবিআই কে বার করে দেয় কলকাতা পুলিশের তরফ থেকে। এবং তারপরেই কিন্তু দীর্ঘ টালবাহানা, এবং 2019 সালে রাজীব কুমারকে শিলং যেতে হয়, যেখানে সিবিআই আধিকারিকরা রাজীব কুমারকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে এবং টানা 5 দিন ধরে সেই মেঘালয় শিলং সেখানেই ছিল রাজীব কুমার। তার সঙ্গে দুজন হায়ার অফিসিয়ালসকে পাঠানো হয়েছিল রাজ্য থেকে।
থেকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজীব কুমার তিনি আগাম জামিন চায় এবং হাইকোর্ট থেকে সেই আগাম জামিন রাজীব কুমারকে দেওয়া হয়। কিন্তু তারপরেই সেই মামলাকে চ্যালেঞ্জ করে সিবিআই এর তরফ থেকে তারা চলে যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর 6 বছর পর এই মামলার শুনানি আগামীকাল রয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের একদম তালিকায় প্রথম যে শুনানি সেটা হচ্ছে এই শুনানি, যেখানে একদম বলা চলে যে রাজীব কুমার ভার্সেস সিবিআই, কারণ যে আগাম জামিনের যে মামলা করেছিল হাইকোর্টে সেই আবেদন কিন্তু মঞ্জুর করে দিয়েছিল হাইকোর্ট। একাধিক নিয়মাবলী, একাধিক বিষয় তারা বলেছিলেন যে এই রুলস গুলো মেনে চলতে হবে। যদি তিনি কোনোদিনও সিবিআই কে তারা যদি ডাকে 48 ঘন্টা আগে ডাকতে হবে রাজীব কুমারকে, এবং যদি রাজীব কুমার তাদের ডাকে না যায়, হাজিরা না দেয়, সেক্ষেত্রে যদি একাধিক যে পয়েন্ট করা ছিল হাইকোর্টের তরফ থেকে, সেই পয়েন্টের মধ্যে একটাও যদি রাজীব কুমার না মানেন, সেক্ষেত্রে কিন্তু এই যে আগাম জামিন সেটা কিন্তু লঙ্ঘন যদি করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এত বছর পর সেই যে তার আগাম জামিন মামলা, সেটাকেই কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই এর তরফ থেকে সরাসরি চলে যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরেই যেটা দেখা যায় যে 6 বছর পর, টানা 6 বছর পর আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের ডিজি রয়েছে, রাজ্য পুলিশের ডিজি রয়েছে রাজীব কুমার, এবং তার বিরুদ্ধে চিটফান্ড মামলা, যেই সিটে রাজ্য পুলিশের সেই সিটে তখন বিধাননগর পুলিশ কমিশনারে ছিলেন রাজীব কুমার, এবং সিটের সদস্য হিসেবে ছিলেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2014 সালে এই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই কিন্তু চলে যায় এই তদন্তভার সিবিআই এর হাতে, এবং এবার সিবিআই তখন হাইকোর্টে যে আগাম জামিন দেয়া রাজীব কুমারকে, সেটাকে চ্যালেঞ্জ করে তারা চলে যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের যে চ্যালেঞ্জ করে গিয়েছিল সিবিআই, আগামীকাল তারই শুনানি রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তা কিন্তু বলাই যায়। একদমই রিয়া, তুমি সঙ্গে থাকো আপাতত, পরবর্তীতে অবশ্যই তোমার কাছে আসবো। এবং যেমনটা তুমি বললে যে তিনি মোট 40 ঘন্টা ধরে সিবিআই জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন, এবং কলকাতাতেও কিন্তু তিনি হাজিরা দিয়েছিলেন। তবে সিবিআই তার হেফাজত দাবি করে 2019 সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে অন্তর্বর্তী সুরক্ষা দেয়, কিন্তু মে মাসে সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নেয়। এবং তারপরেই রাজীব কুমারের কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। সিবিআইয়ের যেমনটা দাবি ছিল যে তিনি যদি জামিনে মুক্তি পান তাহলে তদন্ত ব্যাহত হতে পারে, এবং সেক্ষেত্রে রাজীব কুমারের আইনজীবীদের যে বক্তব্য ছিল যে তিনি বারবার তদন্তে সহযোগিতা করেছেন, এবং একদিকে শিলং এবং মেঘালয় দু জায়গাতেই কিন্তু সিবিআইয়ের মুখোমুখি তিনি হয়েছিলেন, জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন, তাই হেফাজতে নেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই, এমনটাই কিন্তু রাজীব কুমারের আইনজীবীদের তরফে বক্তব্য ছিল। সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল সিট, এবং সেই সময় বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। 2014তেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় মামলার তদন্ত রাজ্য পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআই করবে, এবং সেই সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আদালতে এনেছিল সিবিআই আধিকারিকরা। সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিত্র ঘোষ লালবাজার থেকে। অরিত্র, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবং এই মুহূর্তে তুমি লালবাজারে রয়েছো। দীর্ঘ একটা বছরের ব্যবধান, দীর্ঘ 6 বছর পর অবশেষে সেই মামলার শুনানি হচ্ছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি তিনি এই মুহূর্তে, এখনো পর্যন্ত তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আগামীকাল, তার কারণ রাজ্য জুড়ে তোলপাড় করা সেই সারদা কেলেঙ্কারির ঘটনায় সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা রাজ্যের তরফে গঠন করা হয়েছিল, সেই টিমের প্রধান যিনি ছিলেন রাজীব কুমার, সেই রাজীব কুমার বনাম সিবিআই, সেই মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, এবং আগাম জামিন যেটা দেওয়া হয়েছিল রাজীব কুমারকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেই জামিনকে
চ্যালেঞ্জ করে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে মুভ করেছে এবং সেই মামলারই আগামীকাল শুনানি। সুপ্রিম কোর্ট সূত্রে খবর তালিকায় প্রথম রয়েছে সেই মামলা। দেখো, এই খবর নিয়ে আলোচনা করতে গেলে স্ট্যাটিস্টিক্যালি বেশ কিছুটা পিছনে যেতে হবে, কারণ 2019 সালের পরে অনেকগুলি বছর কেটে গিয়েছে। 2025 সালের এই মুহূর্তে অক্টোবর মাস, এই 6 বছর পরে এই মামলা আবার উঠতে চলেছে। তাই একটু ফ্ল্যাশব্যাকে যাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ দেখো, যে তথ্য সামনে আসছে যে 2019 সালে 1 অক্টোবর রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল হাইকোর্ট। 3 দিনের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই। কোর্টের তথ্য যেটা বলছে যে ওই বছরই অর্থাৎ 2019 সালে 4 অক্টোবর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল সিবিআই। 2019 সালের 25 এবং 29 নভেম্বর এই মামলাটি শুনে শীর্ষ আদালত দ্বিতীয় শুনানির দিন রাজীব কুমারকে নোটিশ পাঠানো হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং সেই বছরই অর্থাৎ 2019 সালে 20 ডিসেম্বর শীর্ষ আদালতে নোটিশ পান রাজীব কুমার। এরপরে এই মামলা সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটি আবেদনও জমা পড়েছিল শীর্ষ আদালতে, যদিও শুনানির কোনো অগ্রগতি সেই সময় দেখা যায়নি। অর্থাৎ এত বছরে, অর্থাৎ এই যে 6 বছরের একটা বড় ফারাক রয়েছে, সেই 6 বছরে মাত্র 2 বার মামলাটি শোনা হয়েছিল। তৃতীয়বারের জন্য সেই মামলাটি শোনা হতে চলেছে আগামীকাল অর্থাৎ সোমবার। দেখো, এই রাজীব কুমারের ভূমিকাটা ঠিক কি ছিল? দেখো, যখন এই সারদার তদন্ত চলছিল রাজ্য পুলিশের তরফ থেকে সিট গঠন করে, সেই তদন্তকারী দল লিড করেছিলেন রাজীব কুমার, যেটা পুলিশ সূত্রে খবর। সেই সময়তে সিবিআই বেশ কিছু অভিযোগ সামনে আনে যে রাজীব কুমার তিনি ইচ্ছাকৃতভাবে তদন্তের অসহযোগিতা করছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, অর্থাৎ এই যে সিবিআই যে তদন্ত করছিল সারদা মামলার, সেই সময়ে বেশ কিছু নথি এবং গুরুত্বপূর্ণ তথ্য সেগুলি তুমি ডিস্ট্রয় করেছেন, অর্থাৎ এভিডেন্স ট্যাম্পার করার মতো অভিযোগ উঠেছিল রাজীব কুমারের বিরুদ্ধে। তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু রাজীব কুমার বনাম সিবিআই একটা দোলাচল চলতে থাকে এবং 2019-এর পর 2025-এ আগামীকাল সেই মামলারই শুনানি রয়েছে। আশা করা যাচ্ছে আগামীকালই হয়তো সেখান থেকে বেশ কিছু ফলাফল বেরিয়ে আসতে পারে। এবং দেখো, খুব উল্লেখযোগ্যভাবে যেমনটা আমার সহকর্মী পীযূষ কান্তি নাগ এবং রিয়া মাঝি জানাচ্ছিলেন যে এই রাজীব কুমার বেশ কয়েকদিন ধরে শিলংয়ে, তাকে কলকাতায় নয়, দিল্লিতে নয়, শিলংয়ে একদম নর্থ ইস্টের যে সিবিআই দপ্তর রয়েছে সেই শিলংয়ের সিবিআই দপ্তরে তাকে 5 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মোট 40 ঘন্টা, যদি আমরা ঘন্টার হিসাব করি তাহলে 40 ঘন্টা তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কলকাতার সিবিআই যে দপ্তর রয়েছে নিজাম প্যালেসে, সেখানেও হাজিরা দিয়েছিলেন রাজীব কুমার। সেই সময়তে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল নিজাম প্যালেসের সামনের এলাকাতে। এবং পরবর্তী ক্ষেত্রে রাজীব কুমার হেফাজতে পাওয়ার জন্য যখন সিবিআই পদক্ষেপ শুরু করে, তারপরে এই বিপত্তি আসে। দেখো, খুব উল্লেখযোগ্যভাবে 2019 সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেয়। পরে ওই বছরই অর্থাৎ 2019-এর মে মাসে সেই রক্ষা কবচ আবার প্রত্যাহারও করে নেয় শীর্ষ আদালত। এবং সেখান থেকে যে বিষয়টা স্পষ্ট হয় যে শীর্ষ আদালতের যে অবজারভেশন, তাদের যেটা পর্যবেক্ষণ, তারা যেটা জানায় যে রাজীব কুমার চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন। সেই মতো তিনি আগাম জামিন চেয়ে হাইকোর্টে মামলা করেন এবং তারপরেই কিন্তু তিনি জামিন পান। আর সেই জামিনের বিরোধিতাই কিন্তু সিবিআই করেছিল 2019 সালে। অর্থাৎ 2019-এর পর 2025, এই 6 বছরের একটা বিস্তর ফারাক। 2025-এর অক্টোবর মাসে আগামীকাল এই মামলা ফের উঠতে চলেছে শীর্ষ আদালতে এবং দেখার বিষয় আগামীকাল সিবিআই বনাম রাজীব কুমারের যে মামলা, সেই মামলা থেকে কি তথ্য বেরিয়ে আসে, আদতেও কি মামলার কোনো নিষ্পত্তি হয় নাকি আবার এই মামলা আদি অনন্তকাল ধরে চলতে থাকবে সুপ্রিম কোর্টে, সেদিকে নজর থাকবে সকলে। একদমই অরিত্র, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি ফোন লাইনে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যেখানে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে রাজীব কুমারের নিয়ে যে মামলা, সিবিআইয়ের করা মামলা, সেই মামলার শুনানি হতে চলেছে। রাজ্য রাজনীতির বিষয়টা কতটা প্রভাব ফেলবে, আপনার প্রতিক্রিয়া বিষয়? দেখুন, এটা রাজ্য রাজনীতির বিষয় তো হওয়া উচিত ছিল না। এটা রাজীব কুমারের আগাম জামিন আজকে 6-7 বছর আগে হয়েছিল আইপিএস, এবং তিনি অ্যাডমিনিস্ট্রেশনের লোক। সিবিআই তদন্ত করছে, সিবিআই এর সঙ্গে তার কেস, তার সঙ্গে রাজনীতির কি যোগাযোগ? সিবিআই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজীব বাবু হচ্ছেন আইপিএস। সুতরাং এর সঙ্গে তো কেউই তো রাজনৈতিক লোক নন। কিন্তু ঘটনা রাজনৈতিক হয়ে যাচ্ছে এই কারণে যে সিবিআই বা ইডি এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণেই যা করেন রাজনৈতিক কারণে করেন। সেই জন্য আপনারাও বলছেন রাজনৈতিক প্রতিক্রিয়া, নয়তো রাজনৈতিক লোক হিসেবে আমরা কেন প্রতিক্রিয়া দেব? 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে, 6 বছর আগের একটা মামলা বিধানসভা নির্বাচনের আগে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়টা? তাৎপর্যপূর্ণ এইভাবেই যে
সিবিআই কে দিয়ে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করানোর চেষ্টা সবসময় বিজেপি করে, ইডি বা সিবিআই কে দিয়ে। দেখবেন সিবিআই এবং ইডি বিভিন্ন মামলায় ইনভেস্টিগেশন করছেন বিভিন্ন লোককে নিয়ে, পশ্চিমবঙ্গে খুব বেশি, এবং সেটা করছে বিজেপির ইনস্ট্রাকশনে। আপনারা কোনো একটা কেস দেখেছেন সিবিআই মিনিংফুল কনক্লুশন করতে পেরেছে যে একজনের বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে তারা অনেক রেড ফেড যেটা দেখান আপনারা, রেডে গেছে, হানা দিল সিবিআই ইত্যাদি, সূত্র অনুসারে সিবিআই অনেক কথা আপনাদের জানায়, কিন্তু আলটিমেটলি কোর্টে গিয়ে প্রমাণ দেখিয়ে তার শাস্তি বিধান, একটা কেস দেখেছেন আপনারা বা দেখাতে পেরেছেন? না, হয়নি। তার মানে সিবিআই এর উদ্দেশ্যটা কি? সিবিআই কি জন্য ইনভেস্টিগেশন এজেন্সি? ইনভেস্টিগেশন এজেন্সি হিসেবে তাদের সার্থকতা কোথায়? যে কোনো অভিযোগ আসলে সেইটা তদন্ত করে দোষীকে কোর্টে নিয়ে গিয়ে শাস্তি বিধান করা। কোনোটা হয়েছে? কিন্তু রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হয়েছে অনেক। এই আজকেও যেটা বললেন, সুপ্রিম কোর্টে গেছে 8 বছর পরে, সোমবার দিন শুনানি হবে একটা বেল নিয়ে, সেই বেলটা ঠিক না বেঠিক তার রাজনৈতিক প্রতিক্রিয়া আপনারা চাইছেন। মানে সিবিআইও চাইছে রাজনৈতিক ভাবে আলোচনাটা হোক, আইনত নয়, বা যে আইনগত ভাবে তারা লোড করছে তার ইনভেস্টিগেশনের কি হলো, কি পেলো না পেলো সেসব দিকে নয়, পলিটিক্যাল ডিসকাশন যেন এর উপরে হয়। এটা খুব দুঃখজনক এই কারণে ভারতবর্ষে এই ইনভেস্টিগেশন এজেন্সিগুলো এখন হয়ে গেছে রাজনৈতিক দলের মুখপাত্র, রাজনৈতিক দলের অংশ, তাদের নিজস্বতা বা আসল ইনভেস্টিগেশন আর নেই। সুতরাং এই নিয়ে আর কিছু বলারও নেই আমাদের। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আর এই নিয়ে আরো জানবো, বিস্তারিত আলোচনায় রয়েছে আমরা। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে অনলাইনে। পীযূষদা, আমরা দেখেছিলাম 2019-এর 1 অক্টোবর কলকাতা হাইকোর্ট যে আগাম জামিনের রায় দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে তার 3 দিনের মাথায় সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই, এবং তারপর আমরা দেখেছি যে প্রক্রিয়াগত বিভিন্ন ক্ষেত্রে আবেদন জমা পড়েছিল, কিন্তু এই যে মূল মামলার শুনানি তার সেভাবে কোনো অগ্রগতি হয়নি। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। শুধু তাই নয়, সমস্ত শুনানির প্রথমে রয়েছে এই মামলা। কিভাবে দেখছো আগামীকালের দিনটিকে, এবং এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে? দেখো ভাস্বতী, তোমায় জানাই, এই আগাম জামিন সংক্রান্ত মামলা যে সুপ্রিম কোর্টে আগামীকাল রাজ্যের ডিজি রাজীব কুমারের যে আগাম জামিন নিয়ে যে মামলা, এই মামলায় সিবিআই কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে কিন্তু সন্দেহ। মূলত তুমি জানো যে 2014 সালে সিবিআই এই তদন্তভার হাতে পেয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার হাতে পাওয়ার পরে সিবিআই তারপরে তদন্ত শুরু করে, এবং এখনো পর্যন্ত তারা কিন্তু ট্রায়াল শুরু করতে পারে। ইতিমধ্যে তারা রাজীব কুমারকে আগে জিজ্ঞাসাবাদ করেছে, শিলংয়ে গিয়ে সুপ্রিম আদালতের নির্দেশে শিলংয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পরবর্তীকালে কলকাতায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং সুপ্রিম কোর্টে যখন তিনি আবেদন জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট সেই সময় কিন্তু তাকে রক্ষা কবচ দিয়েছিল। আইনজীবী মহল যেটা মনে করছে, ইন জেনারেল যদি কখনো তদন্তকারী সংস্থার তদন্তের প্রাথমিক ভাবেই যদি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাকে যদি জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেখানে যদি অসহযোগিতার অভিযোগ ওঠে, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন রাজীব কুমারকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয়, তখন কিন্তু পরিষ্কারভাবে একদমই। পীযূষদা, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আগামীকাল যে মামলার শুনানি হতে চলেছে, সারদা মামলার প্রধান তদন্ত শুরু করেছিল সিট, এবং সেই সিটের সদস্য ছিলেন এই রাজীব কুমার। আগামীকাল এই মামলার, তাকে নিয়ে যে করা সিবিআই মামলা, সেই মামলার শুনানি হতে চলেছে। আপনি কিভাবে দেখছেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া, এবং এই বিষয়টা রাজ্য রাজনীতিতে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে? দেখুন, ন্যাচারালি রাজীব কুমার যদি ডিজি কাল যদি জেলে ঢুকে যায়,
তাহলে মমতাদির রাইট হ্যান্ড তো কাটা গেল না, ডান হাত কাটা যাবে। কারণ রাজনীতিতে তো আর মমতা বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড কোনো রাজনৈতিক নেতা নেই। এই কিছু পুলিশের আর কিছু আমলা এখন মমতার রাইট হ্যান্ড হয়েছে, আর তার মধ্যে অন্যতম কুচক্রী হচ্ছে রাজীব কুমার। এত অসভ্য বড় লোক, এত গালি খাওয়ার পরে এই রাজ্যে টিকে থাকে, অন্য কেউ হলে এই রাজ্য থেকে যে কোনো ভাবে হোক মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে রাজ্য থেকে নিজেকে সরিয়ে নিত। যাই হোক, এখনো লেট বেটার দেন নেভার, এটা কালকে বলতে পারি কিনা আমরা দেখি। সুপ্রিম কোর্ট যদি কালকে এই মামলাটা খারিজ করে দেখান, 6 বছর তো এনাফ টাইম, সে এনজয় করেছে 6 বছর ফ্যাসিলিটি। যদি কালকে এই রায়টাকে খারিজ করে তাহলে বাংলার মানুষ আনন্দিত হবে, একটা অকাল দেওয়ালিও হতে পারে বাংলায়, এটা বলতে পারি। ধন্যবাদ জানাবো সজল বাবু। ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা ছিলাম, 2019 সালে কলকাতা হাইকোর্ট ডিজিপি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। দীর্ঘ 6 বছর পর অবশেষে শুরু হচ্ছে সেই মামলার শুনানি। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আলোচনা চলছে। আমাদের সরাসরি রয়েছেন, অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ কান্তি, যে বিষয়টা তুমি এর আগে বলছিলে যে আগামীকাল কি হতে চলেছে, আগামীকাল এই মামলার শুনানির ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে, সেই বিষয়টা দেখা হবে, আর কি জানা যাচ্ছে? দেখো, আগাম জামিন বাতিল করতে গেলে সিবিআই কে যে নথি বা তথ্য তুলে ধরতে হবে সেগুলি হচ্ছে: 1, সিবিআই সে সময় এই 2019 সালে তথ্য প্রমাণ নষ্টের যে অভিযোগ তুলেছিল তার কোনো মডিফিকেশন বা তার কোনো আপডেট আছে কিনা। যদি দেখা যায় সেই নথির ভিত্তিতেই তারা এই আবেদন জানিয়েছেন, নতুন কোনো আপডেট নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইনজীবী মহল মনে করছে সিবিআই কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে কিন্তু সন্দিহান রয়েছে। তার কারণ কলকাতা হাইকোর্টে যে তথ্য বা নথি তারা দিয়েছেন সেই নথির ভিত্তিতে তারা এই আবেদন জানিয়েছেন। দ্বিতীয়ত, এই দীর্ঘ 6 বছরের মধ্যে সিবিআই ফার্দার কোনো নোটিশ দিয়েছিল কিনা রাজীব কুমারকে, এবং তার প্রেক্ষিতে কোনো নথি তার কাছ থেকে চাওয়া হয়েছিল কিনা, সেক্ষেত্রে সেই নোটিশকে রাজীব কুমার নেগলেক্ট করেছে কিনা, তাতে হাজিরা দিয়েছিলেন না দেননি, এমন কোনো নথি, এমন কোনো বিষয় সুপ্রিম কোর্টের সামনে সিবিআই কে তুলে ধরতে হবে। পাশাপাশি রাজীব কুমারের কাছ থেকে এই 6 বছরের মধ্যে এমন কোন নথি চাওয়া হয়েছে যে নথি দিতে তিনি অস্বীকার করেছেন বা তিনি সেক্ষেত্রে সহযোগিতা করেননি, এমন ধরনের তথ্য বা নথি কিন্তু তুলে দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে। তবেই কিন্তু এই আগাম জামিন বাতিলের বিষয়টি সুপ্রিম কোর্টে যথেষ্টভাবে গুরুত্ব পাবে বলে মনে করছে আইনজীবী মহল। তার কারণ আইনজীবী মহলের মতে শুধুমাত্র 6 বছরের আগে যে নথি এবং তথ্যের ভিত্তি করে কলকাতা হাইকোর্ট একদমই পীযূষ কান্তি, তুমি এখন সঙ্গে থাকো, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, আগামীকালের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টে রাজীব কুমারের যে মামলা, সিবিআইয়ের করা মামলা, সেই মামলা দীর্ঘ 6 বছর পর শুনানি হতে চলেছে। এই মামলার ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে, আগামীকাল এই মামলার অগ্রগতি, শুনানির অগ্রগতি কি হতে চলেছে, আপনি কি মনে করছেন একজন আইনজীবী হিসেবে? দেখুন, মামলা সংক্রান্ত ব্যাপারে না ভবিষ্যৎবাণী করা যায় না, করা উচিত না। কিছু প্রাথমিক মতামত দেওয়াই যায় যে কি যুক্তি তারা দেখিয়েছেন সেটা বড় কথা। যে সিবিআই যদি যুক্তি দেখিয়ে থাকেন যে এই অ্যান্টিসিপেটরি বিল অর্ডার হওয়ার ফলে তাদের তদন্তে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে বা তারা তদন্ত করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছেন, এই সমস্ত যদি সঙ্গত কারণ দেখায় তবেই সুপ্রিম কোর্ট সেটাকে গ্রাহ্য করতে পারেন, নতুবা গ্রাহ্য না করার সুযোগটাই বেশি। ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন বাবু। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
পীযূষ কান্তি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। পীযূষ কান্তি, যেমনটা আমরা কথা বললাম বিকাশ রঞ্জন বাবুর সঙ্গে, তিনি যেমনটা বললেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ যদি সিবিআই থাকে, যেখানে তথ্য বিকৃত এবং বিভিন্ন ক্ষেত্রে সিবিআইকে অসহযোগিতা করার অভিযোগ, সেই বিষয়টা যদি থাকে আগামীকাল সেই বিষয়গুলো কিন্তু উঠে আসতে পারে। তবে আইনজ্ঞ মহল এখনো পর্যন্ত এই মামলা নিয়ে কি মনে করছেন, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, যে বিষয়টা আমি বলছিলাম সেটাই কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে 2019-এর পর থেকে এই 6 বছর ধরে সিবিআই তদন্ত করতে গিয়ে যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় বা রাজীব কুমারকে নোটিশ দিয়ে কোনো নথি পায়নি, তারা অসহযোগিতা পেয়েছে, এমন ধরনের তথ্য বা নথি প্রমাণ, তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে হবে, তবেই কিন্তু তার এই আগাম জামিন খারিজের সম্ভাবনা থাকবে, এমনটাই মনে করছে আইনজীবী মহল। পরে এই যে 2019-এর কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর দীর্ঘ 6 বছর ধরে সিবিআই এর যদি কোনো ডেভেলপমেন্ট থেকে থাকে, যে ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের তদন্ত প্রতিহত হয়েছে বা সেই তদন্ত আটকে গেছে, এমন তথ্য প্রমাণ বা নথি তুলে ধরলে তবেই কিন্তু আগাম জামিন বাতিলের সম্ভাবনা থাকবে সুপ্রিম কোর্টে, নতুবা রাজীব কুমারের কিন্তু কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকার সম্ভাবনা থেকে যাবে যদি কোনো নতুন তথ্য বা প্রমাণ না দিতে পারে সিবিআই, এমনটাই মত আইনজীবী মহলের। ভাষ্য। একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আগামীকাল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে এবং এই মামলার অগ্রগতি বিষয়ে কোন জায়গায় দাঁড়ায় এবং আগামীকাল কি হতে চলে সেই বিষয়টা কিন্তু অবশ্যই নজর থাকবে। তবে বেশ কিছু অভিযোগ কিন্তু সিবিআইয়ের তরফে এর আগেও করা হয়েছিল, যেখানে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সামনে এসেছিল। ফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ বাবু, আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। রাজীব কুমারকে দিয়ে সিবিআইয়ের যে করা মামলা দীর্ঘ 6 বছর পর, এবং সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব পড়তে পারে আগামীকাল এই মামলা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে 2019-এর মামলার কথা বলা হচ্ছে সেটা দীর্ঘ 6 বছর হয়ে গেছে। হ্যাঁ, এখন সিবিআই ইডি যাই মামলা পশ্চিমবঙ্গে ধরে না কেন, তার গতি, তার কিভাবে সেই মামলাটা চলবে, কতক্ষণ চলবে, ঈশ্বর আল্লাহ কেউ বলতে পারবে না। তার কারণ এই সিবিআই ইডি অপদার্থ পশ্চিমবঙ্গে, এটা আমরা বলছি না, বলছে কে? হাইকোর্ট। এবং আমরা বলতে চাইছি, কাউকে যদি শাস্তি দিতে হয়, কারোর বিরুদ্ধে যদি অভিযোগ আনা হয়, সেটাকে প্রমাণ করে চটজলদি ব্যবস্থা নিতে হবে। মানুষ অ্যাকশন দেখতে চায়। রাজীব কুমার যদি দোষী থাকে, তার বিরুদ্ধে যদি কেস থাকে, তার বিরুদ্ধে যদি এভিডেন্স থাকে, সেগুলো নিয়ে এসে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন না কেন? এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য এই বিষয়ে যে সারদা নারদা চোর যে দু দলে রয়েছে, একটা ঘাসফুল আর একটা পদ্মফুল, তারা ঘুরে বেড়াচ্ছে বেমালুক সরকারি নিরাপত্তা নিয়ে, সেদিকে সিবিআইডি কোন নজর নেই। অভয়া কেস আজকে পুরোটাই এক প্রকার বলতে গেলে মানে তার কোনো জায়গাই নেই, তদন্তের কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না সিবিআইডি। কি তদন্ত চলছে? তদন্তর নামে মানুষের টাকায় এই ইনস্টিটিউশন গুলো চলছে, অফিসারেরা গাড়ির তেল ভরে ঘুরে বেড়াচ্ছে আর মজা করে বেড়াচ্ছে। তার কারণ পশ্চিমবঙ্গে যদি দেখা যায়, ইডি সিবিআই যে কালীঘাটের কাকু, তার 6 মাস থেকে গেল গলা সরবার করতে। তার মানে বোঝাই যাচ্ছে ইডি সিবিআই এখানে রাজনৈতিক মানে আচ্ছা-আঁকছিতে ব্যস্ত, রাজনৈতিক একটা টুলে পরিণত হয়েছে, ঠিক যেভাবে ইলেকশন কমিশন টুলে পরিণত হয়েছে। এবং এই টুলে স্ক্রুড্রাইভারের মাথাটা হচ্ছে তৃণমূল আর বাকি অংশটা হচ্ছে বিজেপি। অনেক ধন্যবাদ জানাবো আশুতোষ বাবু আপনাকে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সিটের অন্যতম সদস্য ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার।
এবং 2014 সালে সুপ্রিম কোর্ট এই মামলায় তদন্তভার পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআইকে দেয়। তদন্তে নেমে সিবিআই অভিযোগ করে রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন না এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য নথি ইচ্ছাকৃতভাবে বিকৃত করছেন, প্রমাণ নষ্ট করছেন। রাজীব কুমার আদালতে জানান যে তিনি সিবিআই তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। মেঘালয়ের শিলংয়ে 5 দিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছিলেন তিনি। কলকাতাতেও সিবিআইয়ের দফতরে হাজিরা দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে হেফাজতে চেয়ে পদক্ষেপ শুরু করতে চেয়ে সিবিআই। 2019-এর ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেয়। 2019-এ ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল এবং মে মাসে সেই রক্ষা কবচ প্রত্যাহার করে আদালত। শীর্ষ আদালতের নির্দেশ ছিল রাজীব কুমার চাইলে আগাম জামিনের আবেদন করতেই পারেন। আগাম জামিন চেয়ে হাইকোর্টে মামলাও করেছিলেন। অন্যদিকে হাইকোর্টের তৎকালীন বিচারপতি শহীদুল্লাহ মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চেই মামলা করেছিলেন। রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ মামলাকারীকে বহুবার জেরা করা হয়েছে, পাশাপাশি তার বিরুদ্ধে কোনো নতুন বা চাঞ্চল্যকর তথ্য প্রমাণ পাওয়া যায়নি, এমনটাই কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল। তাছাড়াও তাই তাকে হেফাজতে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বলেও পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের। তাকে সিবিআই তদন্তে সহযোগিতা করতে হবে, এমনটাই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল। 48 ঘন্টা আগে নোটিশ পেলে সিবিআইয়ের কাছে তাকে হাজিরা দিতে হবে, আর এই সমস্ত শর্ত লঙ্ঘন করা হলে সিবিআই জামিন বাতিলের আবেদন করতে পারবে। 2019 সালে কলকাতা হাইকোর্ট ডিজিপি রাজীব কুমারকে দিয়েছিল আগাম জামিন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। দীর্ঘ 6 বছর পর অবশেষে শুরু হচ্ছে সেই মামলার শুনানি। সোমবার প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের তালিকায় 1 নম্বরে এই মামলা রয়েছে এবং রাজীব কুমারের আগাম জামিন বাতিলের আবেদনই হবে এজলাসের প্রথম মামলা। অর্থাৎ আগামীকালের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ 6 বছর পর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে। রাজীব কুমার বনাম সিবিআই আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা। দীর্ঘ 6 বছর পর প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা উঠতে চলেছে। রাজীবের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল সিবিআই এবং সোমবার প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে এই মামলাটি শুনানির তালিকায় রয়েছে।